নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বাংলাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ফের মাথাচাড়া দিয়েছে বিজেপির, এবং তা নাকি প্রয়োজন পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের কথা ভেবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় প্রতিমন্ত্রী সুকান্তের ওই চিঠি ও মোদির সঙ্গে বৈঠক নতুন বিতর্কের ইন্ধন জুগিয়েছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা কড়া ভাষায় সমালোচনা করেছেন সুকান্তর এই প্রস্তাবের। এই ইস্যুতে উত্তরবঙ্গে বিজেপি কার্যত দুই ভাগ। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। সুকান্ত বাবু প্রধানমন্ত্রীকে কালকে যে উত্তর পূর্বের প্রস্তাব দিয়েছেন, এইটা প্রথম কথা হচ্ছে এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালির অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে যান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন, আলাদা রাজ্য বানাবেন না, আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। রাজ্য বিজেপির উত্তর বনাম দক্ষিণ একটা রেষারেষি ছিলই। ইদানিং তা বালুরঘাটের ভূমিপুত্র রাজ্য বিজেপির সভাপতি ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গোষ্ঠী বিবাদে নিত্য নতুন মাত্রা জুড়ে যাচ্ছে। বিশেষত গত লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 2019 সালের চেয়ে 6টি কমে যাওয়ায় শুভেন্দু ও সুকান্ত পারস্পরিক দোষারোপের পালা শুরু হয়েছে। শুভেন্দু যখন প্রধানমন্ত্রী মোদির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সংশোধনের পক্ষে সওয়াল করছেন, তখন সুকান্ত বিরোধী দলনেতাকে প্রকাশ্যে নস্যাৎ করতে দ্বিধা করছেন না। এমনকি রাজ্য সংগঠনকে কতটা কবজা করতে পারে তা নিয়েও দুই নেতার বিরোধ প্রায় প্রকাশ্য। আর সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতেই সেই বিরোধ তীব্র আকার নিয়েছে, যার সর্বশেষ দৃষ্টান্ত উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলীয় 8 রাজ্যের সঙ্গে একীভূত করার প্রস্তাব নিয়ে মোদির সঙ্গে বৈঠক। তাঁর দাবি, উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মিল রয়েছে, তাই উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিমের উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে বাংলার উত্তর প্রান্তের জেলাগুলিকে এক সুতোয় বাঁধতে পারলে আরও অনেক বেশি কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক বরাদ্দ পাওয়া সহজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। সুকান্তর এই উদ্যোগের কড়া সমালোচনা করেছেন তৃণমূল ও বাম নেতৃত্ব। সুকান্ত বলছেন, উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ পেতে সুবিধা হবে। সে নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে দক্ষিণবঙ্গে শুভেন্দুকে ছাপিয়ে সুকান্তই যে সামনে চলে আসতে মরিয়া, সেটা নিয়ে কোনো তর্ক নেই। কিন্তু গেরুয়া শিবির নিজেদের অন্তর্কলহে শেষ পর্যন্ত রাজ্যবাসীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন, রাজ্যকে ভাঙার ছক কষবেন এবং সে কাজ করতে গিয়ে সংবিধান অমান্য করতেও পিছপা হবেন না। মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন, এই দাবি সংবিধানের পরিপন্থী। কারণ উত্তরবঙ্গ বলে
আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। নতুন রাজ্যের দাবি আছে, দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে। 40টি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে। সেই 40টি ভারতবর্ষের যে 40টি নতুন রাজ্যের দাবি, সেটা আগে ওরা বিবেচনা করুন, তারপর বাংলা নিয়ে ভাববেন। কেন্দ্রের কাছে বিগত লোকসভা থেকেই হাজার হাজার কোটি টাকা বকেয়া। ভোটের মরশুমে রাজ্যে তা নিয়ে সরব হয়েছিল শাসক তৃণমূল। বাংলাকে তার আর্থিক প্রাপ্য থেকে বঞ্চিত করার জবাব নির্বাচক মণ্ডলী ইতিমধ্যেই দিয়েছে। এবার সুকান্তের এই পরোক্ষ বাংলা বিভাজনের উদ্যোগ উত্তর বা দক্ষিণের কোনো প্রান্তের বঙ্গবাসী মেনে নেবে বলে মনে হয় না। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সংসদের 2 কক্ষে বঙ্গ বিভাজনের পক্ষে সওয়াল বিজেপির 2 সাংসদের। প্রথমজন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যিনি কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার দাবিতে সোচ্চার। দ্বিতীয়জন বালুরঘাটে জয়ী লোকসভার সাংসদ, যিনি সরাসরি বাংলা ভাগের কথা না বললেও উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আর তাই নিয়েই গেরুয়া শিবিরকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ভৌগোলিকভাবে দুর্গম ও আর্থিকভাবে পিছিয়ে পড়া উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়ন ও সমাজ জীবনের উন্নতিতে বরাবরই বাড়তি বাজেট বরাদ্দ থাকে প্রতি বছর। কংগ্রেস আমলেও সেই ধারা বজায় ছিল। বস্তুত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও লুক ইস্ট নামে এক নয়া প্রকল্পের সূচনা করেন। 2014 সালে কেন্দ্রে ক্ষমতা বদলের পরে মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশের মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত টাকা ঢালতে শুরু করে মোদী সরকার। এবারের বাজেটেও তার অন্যথা না হওয়ায় সেটাকেই ঢাল করে শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। আর তাই নিয়ে রাজ্যের শাসক দল বিজেপিকে চেপে ধরলে নিজের মতো করেই ব্যাখ্যা দিয়েছেন বালুরঘাটের সাংসদ। উন্নয়ন খাতে উত্তরবঙ্গ যাতে বাড়তি বরাদ্দ পায়, তার জন্যই তার এই হেন আবেদন বলে সওয়াল সুকান্তর। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিরোধীরা, উল্টে সুকান্তর বিরুদ্ধে বঙ্গ বিভাজনে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মুখে সরাসরি বাংলা ভাগের কথা না বললেও সেই দাবি স্পষ্টভাবে জানাতে কসুর করেননি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তবে দলের কোনো সভা কিংবা কোনো অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি কথা বলেননি। বলেছেন খাস রাজ্যসভায় এবং সংসদের উচ্চকক্ষে তাঁর গ্রেটার কোচবিহার গঠনের দাবি স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। গ্রেটার নেতা নগেন্দ্র রায় অধিক পরিচিত অনন্ত মহারাজকে ঘিরে কলরব রাজ্য রাজনীতিতে নতুন নয়। প্রায় প্রতি ভোটের আগে তার নয়া রূপ প্রত্যক্ষ করেছেন কোচবিহারবাসী। কার্যত 2015 থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছেন অনন্ত মহারাজ। সেই দাবি নরম করার রাজনৈতিক ছকে অনন্তকে 2023 সালে রাজ্যসভার সাংসদ করে গেরুয়া শিবির। কিন্তু তারপরেও পদ্মের সঙ্গে তার সম্পর্কের পথ কোনোদিনই মসৃণ হয়নি। উল্টে যত দিন গিয়েছে ফাটল চওড়া হওয়ায় বিজেপি তার ফল পেয়েছে এবারের লোকসভা ভোটে। রাজার রাজ্যের জনশ্রুতি, মহারাজের ক্ষোভের প্রভাবেই রাজবংশী ভোট কম পেয়ে ভোটের মাঠ থেকে ছিটকে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অন্যতম ডেপুটি কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রক অনুমোদন করে এবং সেই দাবি পূরণ না হয় অমিত শাহের সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয় অনন্তর, আর তারই খেসারত দিতে হয় নিশীথকে। এই আবহে বঙ্গ রাজনীতির চাটু আরও গরম হয় যখন লোকসভা ভোটে কোচবিহার জিতে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে এই সাক্ষাৎকে সৌজন্যের তকমা দেওয়া হলেও দলীয় সাংসদের এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি পদ্ম শিবির। সেই নরম গরম সম্পর্কের টানাপোড়েনেই রাজ্যসভায় দাঁড়িয়ে অনন্ত মহারাজের খুল্লামখুল্লা দাবি বলে মত রাজনীতির কারবারিদের। অনন্তর দাবি খারিজ করতে অবশ্য সময় নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যসভায় গ্রেটার নেতা সতীর্থ শ্রমিক ভট্টাচার্য দলের তরফে স্পষ্ট করেছেন, বাংলা ভাগের নীতিতে বিশ্বাস করে না বিজেপি। এতে হয়তো সাময়িকভাবে সুকান্তর লাঠি ভাঙল না, কিন্তু অনন্তর সাপটা মরল। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্য কংগ্রেস নেতাদের দিল্লিতে তলব করেছেন এআইসিসি নেতৃত্ব। 28 জুলাই তাঁদের দিল্লি পৌঁছতে বলা হয়েছে।
সব ঠিক থাকলে পরের দিন কংগ্রেস হাইকমান্ড রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তবে পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা ওই বৈঠকেই চূড়ান্ত হবে কিনা তা স্পষ্ট নয়। লোকসভা ভোট মিটে গিয়েছে, প্রায় 2 মাস হতে চলল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভোটে হেরে গিয়ে অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন। অধীর জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী এআইসিসির সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পর সব রাজ্যেই কংগ্রেস সভাপতিরা অস্থায়ী হয়ে যায়। সেই অর্থে তিনিও অস্থায়ী সভাপতি। পরবর্তী সভাপতি কে হবেন তা ঠিক করবে হাইকমান্ড। ভোট বিপর্যয়ের পর প্রদেশ কংগ্রেস বৈঠক করে সাংগঠনিক রদবদল করার ভার হাইকমান্ডের হাতে তুলে দেওয়ার প্রস্তাব গ্রহণ করে। এই মুহূর্তে বঙ্গ কংগ্রেসের অবস্থা হাল ছেড়ে দেওয়া পাল ছেঁড়া নৌকার মতো। এই দিশাহীন কংগ্রেসের হাল ধরবেন কে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। লোকসভা ভোটের আগে বাংলার শাসক দল তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাবর নেতারা রাজ্য কংগ্রেসকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছিলেন। মমতার বক্তব্য ছিল, আমরা রাজ্যে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করছি। অধীরের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের অধিকাংশ নেতাই মুখ খুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। দিল্লির নেতারা যাই বলুন না কেন, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বড় অংশই তৃণমূলের সঙ্গে এখনো নরম মনোভাবের বিরুদ্ধে। তাদের মতে তৃণমূল বঙ্গ কংগ্রেসকে শেষ করতে চায়। এই অবস্থায় কংগ্রেস তৃণমূল সম্পর্কে নরম মনোভাব নিয়ে চললে রাজ্যের দলের আর অবশিষ্ট বলে কিছু থাকবে না। সম্প্রতি দিল্লিতে গিয়ে অধীর চৌধুরী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জানিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক তাস খেলে তাকে হারিয়ে দিয়েছেন। ভোট পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান ঘিরে বাংলার দলীয় কর্মীরা বিভ্রান্ত। জাতীয় স্তরে ইন্ডিয়ার মঞ্চে কংগ্রেস তৃণমূলের হাত ধরে চলছে, আবার বাংলায় কংগ্রেস কর্মীরা তৃণমূলের সন্ত্রাসের শিকার। এই বিভ্রান্তি কাটানোর দায় হাইকমান্ডকেই নিতে হবে। আগেই বলেছি, এই মুহূর্তে রাজ্য কংগ্রেসের হাল খুবই খারাপ। একে নির্বাচনী বিপর্যয়, তার উপর সাংগঠনিক দুর্বলতা। সেই দুর্বলতা কাটিয়ে ওঠার টোটকা খুঁজে বার করতে হবে দিল্লির নেতাদেরই। কারণ কংগ্রেস দলটাই হলো দিল্লি নির্ভর। আর দেরি না করে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কাউকে বসাতে হবে। রাজ্য কংগ্রেসকে যদি বাঁচাতে হয় তবে দিল্লির হাইকমান্ডকে সংগঠন ঢেলে সাজাতে হবে। দলীয় কর্মীদের নিত্য নতুন কর্মসূচি দিতে হবে। রাজ্য কংগ্রেসের মরা গাঙে কবে জোয়ার আসবে সেই অপেক্ষায় রয়েছেন দলের সাধারণ কর্মীরা। নির্বাচনের ভরাডুবি, সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও এখনো বহু কংগ্রেস কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যেতে চান। সংগঠন চাঙ্গা হলে কর্মীরাও চাঙ্গা হবেন। তাঁরাও চান দ্রুত প্রদেশ কংগ্রেস সভাপতির আসন পূর্ণ হোক, নতুন উদ্যমে কাজ শুরু হোক রাজ্য কংগ্রেসের। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।